এনসিপির নেতৃবৃন্দ যেখানে যায় সেখানে কোনো না কোনো প্রবলেম তারা ক্রিয়েট করে, বিএনপি হামলা করবে এ ধরনের কোনো ধরনের এখন পর্যন্ত তথ্য প্রমাণ নেই। হাসান মাসুদ সে বললো যে দুজনের কেউ একজন মিথ্যা বলছেন। একটা বিতর্কিত জায়গা যেন ৭১ আর ২৪ নিয়ে না হয়। ধন্যবাদ আপনাকে। ৭১-এর চেতনা আর ২৪-এর চেতনা দুটোর মধ্যে আদর্শগত পার্থক্য আছে। ৭১ আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য কিন্তু আমরা ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা হয়েছিল একটা ভিন্ন একটা দেশের বিরুদ্ধে, যেটা এখন পাকিস্তান। আমরা একটা স্বাধীনতা চেয়েছিলাম, একটা অখণ্ডতা চেয়েছিলাম, যে আমরা বাংলাদেশ হব, তারা বাংলা ভাষাভাষী মানুষ হবে, তারা পাকিস্তান, তারা উর্দু ভাষাভাষীর মানুষ হবে। মূলত ভাষাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই বাংলাদেশ গঠিত হয়েছিল। ভাষার জন্য যুদ্ধ করে একমাত্র দেশ পৃথিবীতে কিন্তু বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে যখন ৪৭-এর দেশ বিভাজনের পর থেকে কিন্তু তাদের সাথে পাকিস্তানের সাথে আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টির মাধ্যমে আপনার ৫৪ যুক্তফ্রন্টের নির্বাচন, তারপরে যে ৬৯ গণঅভ্যুত্থান, এইভাবে ৫২-এর ভাষা আন্দোলন, এই পর্যায়ক্রমে কিন্তু ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪, তারপরে ৬২, এরকম আস্তে আস্তে একটা ঘটনা ঘটতে করতে কিন্তু আপনার ১৯৬৯-এর যে গণঅভ্যুত্থান আপনি জানেন, সেটা আস্তে আস্তে ঘটতে করতে কিন্তু ৭১ এটা রেজাল্ট। সেটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, একটা স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে পাওয়ার জন্য, বা সার্বভৌমত্ব একটা বাংলাদেশ নামের একটা দেশ সৃষ্টির লক্ষ্যে কিন্তু তখন আমরা আমাদের যেই পূর্ববর্তী প্রজন্ম ওনারা যুদ্ধ করেছিলেন, এবং সেখানের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং উনি একাধারে উনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, এবং উনি সেই সাথে সাথে সেক্টর কমান্ডারও ছিলেন। তো এইভাবে কিন্তু আমরা ৭১-এর চেতনা আর যদি আমরা ২৪-এর চেতনা, দুটোর মধ্যে একটা পার্থক্য আছেই। কারণ একটা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য, আরেকটা হচ্ছে একটা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এবং একটা ফ্যাসিজমকে পতনের লক্ষ্যে কিন্তু ২৪-এর আন্দোলনটা সংগঠিত হয়েছিল। যেমনটি আমি আপনাকে বলেছিলাম, ৭১ ঘটার পেছনে যেরকম ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আস্তে আস্তে পর্যায়ক্রমে সৃষ্টি হয়েছিল, এইভাবে কিন্তু আপনার গণঅভ্যুত্থানটা ২৪-এর গণঅভ্যুত্থানটাও কিন্তু ২০০৯ সালের নির্বাচনের পর থেকে যখন সংবিধানের বিভিন্ন সংশোধন করে, বিভিন্নভাবে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে, বিভিন্ন পর্যায়ে কিন্তু আস্তে আস্তে আন্দোলন করে, এরপরে ১৪ নির্বাচনের মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা ১৫৩ সিট সহ বিভিন্নভাবে তারা যেই ভোটের ব্যবস্থা করেছিল, এইদের ভোটাধিকার প্রয়োগের যে রাজনীতি সৃষ্টি হয়েছিল সেটাকে দূর করার জন্য, যে অগণতান্ত্রিক চর্চা শুরু হয়েছিল সেটাকে দূর করার জন্য, এর পরবর্তী সময় ১৮ সালে যেরকম ভোট ছড়িয়ে নির্বাচন হয়েছিল সেটাকে আপনার সেই প্রক্রিয়াটাকে শেষ করার জন্য, এবং যেভাবে ২৪-এর দামি নির্বাচনে এই কালক্রমে এই ব্যাপারগুলো কিন্তু ২৪-এর আন্দোলনটাকে বেগবান করছে। মানুষের ভিতরে বিএনপি কিন্তু প্রমাণ করতে পেরেছে বিগত ১৭ বছর আন্দোলনে যে আপনার কিভাবে এই একটা গণ আন্দোলন সৃষ্টি করা যায়। তাই বিভিন্নভাবে গুম খুন নির্যাতন বিভিন্ন নেতাকর্মী হয়েছে। তো আমরা যদি ৭১ এবং ২৪-কে সবসময় মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু এটা আমাদের যারা আমরা বাংলাদেশের নাগরিক, সেই অর্থে কিন্তু আমরা দুই জায়গায়, দুটোকে কখনো একত্র করা যাবে না। একটা হচ্ছে একটা ফ্যাসিজমের বিলোপ, একটা ফ্যাসিজমের পতন, আরেকটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম। তো সেই ক্ষেত্রে আমরা দুইটাকে কখনো মিলাতে পারি না। তো এই জায়গাটাতে আমরা আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং নির্দিষ্ট। ৭১-৭১-এর জায়গায় থাকবে, ২৪-২৪-এর জায়গায় থাকবে। দুইটার তাৎপর্য আমরা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছি। দুইটার তাৎপর্য কিন্তু বাংলাদেশের আলাদা, এবং দুইটাই কিন্তু সংগঠিত করেছিল বাংলাদেশের মানুষরাই ঘটিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা বারবার বলছি যে ৭১ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য, আর ২৪ আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার এবং এই দেশে ফ্যাসিজমের পতনের জন্য সংগঠিত হয়েছিল। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আমি বারবার বলতেছি ২০২৪ আর ১৯৭১ ডিফারেন্ট একটা বিষয়, একদমই আলাদা। এটা দুই চেতনা বহন করে। উনি যে কথাটা বলেছিলেন, কারণ ওনাদের বিরুদ্ধে কিন্তু মানবতা বিরোধী বিভিন্ন অভিযোগ আছে ওনাদের দলের বিরুদ্ধে, তখনকার সময়ে স্বাধীনতার বিরোধী, মানবতা বিরোধী কর্মকাণ্ড। তো ওনাদের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী সরকার অনেককেই মানে বিভিন্নভাবে আপনার বিচার কার্যক্রম করে কিন্তু রায় দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবারই বলছি একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা যেন ক্রিয়েট না হয়, একটা বিতর্কিত জায়গা যেন ৭১ আর ২৪ নিয়ে না হয়। এই কারণে আমাদের দল থেকে এবং আমরাও বলছি যে কোনোভাবেই এটাকে একভাবে দেখা যাবে না। আর দ্বিতীয় স্বাধীনতা, এই বিষয়টা তো আসলে মানে আমরা তো অন্য কোনো দেশের ভিতরে আমাদের চলাফেরার স্বাধীনতা ফিরে পেয়েছি, কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, সাংবিধানিক
স্বাধীনতাগুলো আমরা ফিরে পেয়েছি, যেই সাংবিধানিক স্বাধীনতাগুলো আমরা একসময় পাইনি, যেই সাংবিধানিক স্বাধীনতা বিশেষ করে ফ্যাসিজমের সময় আমরা পাইনি, কথা বলার স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, কোনো স্বাধীনতাই ছিল না। আমরা এই সাংবিধানিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু ওই যেই মূল স্বাধীনতা, একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, সেটা তো আমরা 24 আমরা তো অলরেডি এক্সিস্টিং স্বাধীন রাষ্ট্রে। তো সেই ক্ষেত্রে আপনার ওই 71 এক চেতনা আর 24 আরেক চেতনা, দুইটাই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এবং সেটা বিদ্যমান থাকবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মানে প্রথম থেকে অতীতেও তারা ভালো কাজ করে যাচ্ছে এবং তারা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠানে কিন্তু একটা সময় খুব ভালোভাবে কাজ করতো। এখানে অনেক আমরা ফ্যাসিজমের সময় দেখেছি অনেক অফিসার বিভিন্নভাবে হয়তোবা ভুল পথে যেতেই পারে। আপনি দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তাদের হাসান মাসুদ সে বলল যে দুজনের কেউ একজন মিথ্যা বলছেন, তারপরে তাদের আরেকজন বলছিল, আরেকজন মুখ্য সংগঠক সেও বলছিল যে এখানে আসলে এগুলো ফেসবুক অনলাইনে না আনলেও হতে পারতো, গণমাধ্যমে না আসলেও হতে পারতো। এই বিষয়গুলো তাদের মধ্যে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, তাদের নিজেদের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ একটা একজন আরেকজনের দোষ ধরা বা একজন আরেকজনকে ব্লেম গেম, এই বিষয়টা কিন্তু তাদের অভ্যন্তরীণে চলে আসছে। তো সেই বিষয়টা আমার মনে হয় না যে আসলে এটার যথার্থতা আছে জাতীয় জীবনে। তো এটা তো তাদের নিজেদের মধ্যেই কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ জনগণের সাথে বিভ্রান্তির তো কিছু নেই। একটা সেনাবাহিনী এবং সাধারণ জনগণ, আর সেনাবাহিনীতে যারা জব করে তারাও কিন্তু সাধারণ জনগণই ছিল একটা সময়, এখন তারা সেনাবাহিনীতে এসেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের নিজেদের স্টেটমেন্ট, তারা নিজেদের মধ্যে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারা কিন্তু একে অপরের দোষ চাপিয়ে দিয়েছে, একে অপরকে দোষী করেছে এবং একে অপর সত্য নয় বা মিথ্যা আবার বলছে যে এটা গণমাধ্যমে না আসলেও পারতো। সেটা এখন তো তাদের ব্যক্তিগত বিষয়, আমরা তো আর এটা বলতে পারছি। বিএনপি একটা অনেক বড় দল, তো হান্নান মাসুদরা একটা রাজনৈতিক দল সৃষ্টি করেছে, কাজ করছে। আন্দোলনের প্রেক্ষাপট একরকম, বর্তমান প্রেক্ষাপট আরেক রকম। আমরা কিন্তু আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হয়েও কিন্তু আমরা কিন্তু আমাদের কোনো ছাত্র দলের কোনো নেতা কর্মী বা অন্য ছাত্র সংগঠনের কেউ কিন্তু সরকার গঠন বা সরকারের সাথে যায়নি। কারণ আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আমরা আমাদের সংগঠনকে গোছানোর জন্য চলে আসছি। কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি দীর্ঘদিন, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য লড়াই করেছি দীর্ঘদিন, মানুষের চলাফেরার স্বাধীনতা নিয়ে কথা বলেছি আমরা, এই কাজগুলো সমাবেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছি আমরা, এই কাজগুলোর জন্য কিন্তু আমরা আমাদের সংগঠনে ফিরে গিয়েছি, আমরা কিন্তু করিনি। তো সেখানে হান্নান মাসুদ তো অনেক কথাই বলবে বা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে কথা বলার স্বাধীনতা সকলের আছে। বিএনপি হামলা করবে এ ধরনের কোনো ধরনের এখন পর্যন্ত তথ্য প্রমাণ নেই, বরং সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা হান্নান মাসুদের দুই পাশে ছিল। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু হান্নান মাসুদের পাশে ছিলেন। এটা সব আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তো এখানে যে বিএনপির নামে একটা দায় চাপানো হচ্ছে, এটা প্রশ্নই আসে না। বলছে তারা বিএনপি তো সকলের মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্য লড়াই করেছে, বিএনপি একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কথা বলেছে, সে তার অনেক ব্যক্তিগত কথা বলতে পারে, তার জেদ ধরে বিএনপি হামলা করবে এটা একদমই ভিত্তিহীন। এটাকে আপনি এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ পেয়েছেন যে বিএনপির কোনো কেউ সংশ্লিষ্ট ছিল? এখানে আপনি খেয়াল করে দেখবেন এনসিপির বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সমন্বয়ক হিসেবে, অথবা এখন এনসিপি হয়েছে এই হিসেবে বিভিন্ন জায়গায় যখন নেতৃবৃন্দ যায় কোনো না কোনো ঝামেলা হয়ে থাকে, কোনো না কোনো অভ্যন্তর। আপনি কয়েকদিন আগে নাহিদ গিয়েছিল বরিশালে, আপনি সেখানে দেখেছেন কি হয়েছে। নাহিদ তো সেই দলের প্রধান, হ্যাঁ, তো সেই কী ঘটেছিল আপনি জানেন, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এইভাবে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ যেখানে যায় সেখানে কোনো না কোনো প্রবলেম তারা ক্রিয়েট করে, হয় যারা পদবঞ্চিত বা এনসিপি থেকে যারা কাজ করে বৈষম্যের শিকার হয়েছে, এই কাজে হয়তো তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়েছিল এই ঝামেলাটা, অথবা তার ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে বসিয়ে করছে, ওই সুযোগে তারাও করতে পারে। বিএনপি কিন্তু কখনো এই ধরনের দায় নিতে পারে না, কারণ তারা কখনো এই কার্যক্রম করে না। তারা আপনি যেটা বলেছিলেন হান্নান মাসুদ বিভিন্ন সময় বিভিন্ন কথা বিএনপি তার মুক্ত গণতান্ত্রিক চর্চা বলতেই পারে, তাই বলে এটা নিয়ে হামলা হবে এটা কোনো ভিত্তি নেই, এটা হতেই পারে না। এটা তো বাংলাদেশ সরকার এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সফরেই তাৎপর্য বহন করে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে কিন্তু এটা দ্বিপাক্ষিক প্রথম সফর। তো সেই ক্ষেত্রে চায়নার সাথে বাংলাদেশের আর্থিক বিনিয়োগ সংশ্লিষ্ট অনেক সম্পর্ক আছে। আমরা জানি চায়না আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলোতে বিনিয়োগ করে থাকেন
এবং চায়নার সাথে বাংলাদেশে কিন্তু আপনি জানেন বাংলাদেশে চায়নাকে এখানে অ্যাজ এ ইনভেস্টর কিন্তু এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাস আপনি দেখলে বুঝতে পারবেন। তো চায়না তখন থেকেই কিন্তু বাংলাদেশের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল। আমরা এখানে যে এই সফরটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হবে বলে বিশ্বাস করি আমি। এবং এখানে কিছু ফ্যাক্টরও আছে। আমাদের প্রতিবেশী ভারত যেটা বিগত সময়ে ফ্যাসিস্টদের একদম একচ্ছত্র ছায়ায় রেখেছিল, এবং চায়নার সাথে ভারতের একটা এই সম্পর্ক বৈরিতার সম্পর্ক আছে। আবার যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটা বৈরী সম্পর্ক আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের মনে হয় প্রধান উপদেষ্টার যে এই সফরে কি তাৎপর্য বহন করে সেটা আমার দেখার বিষয়। আশা করছি চায়নারা তো বাংলাদেশের তো আগে থেকে বলেছিলাম তো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু ওনাদেরকে বিনিয়োগ করার জন্য এই দেশে এনেছে। তো চায়না সফরে আশা করি এই দুইটা চ্যালেঞ্জ থাকবে, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ভারতের চ্যালেঞ্জ। ভারত নিয়ে তো আমাদের আর কোনো কনসার্নই নাই, যেহেতু ওরা ফ্যাসিজমকে একটা সময় আধিপত্যবাদ বিস্তার করতে বাংলাদেশে সহযোগিতা করেছে। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা কেমন হবে, কারণ আমরা দেখেছি যে বাইডেন সরকারের সাথে আমাদের বর্তমান প্রধান রাষ্ট্রপতির গুড রিলেশন ছিল, বর্তমান ট্রাম্পের সাথে রিলেশনটা সুস্পষ্ট নয়। তো সেই ক্ষেত্রে চায়নার সাথে আমাদের এই সফরটা কি রেজাল্ট আনবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। এবং আমরা কিছু প্রত্যাশা করতেই পারি সাধারণ জনগণ হিসেবে। আর রাজনৈতিক কর্মী হিসেবে যেহেতু এটা প্রথম দ্বিপাক্ষিক সফর ওনার, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই উনি ভালো কিছু আনার চেষ্টা করবে, এই প্রত্যাশা করি। তবে ওই বিষয়গুলো চ্যালেঞ্জটাও মাথায় রাখতে হবে। সব কিছু মিলিয়ে আশা করি ভালোই হবে।